সকালে ঘুম ভাঙল আব্বুর চিল্লাচিল্লি শুনে। বাইরে আব্বু আম্মুকে বকা দিচ্ছে। তাড়াতাড়ি বাইরে আসলাম ঘর থেকে। আমাকে দেখে আব্বু বলতে লাগলো বেশি বেশি করে। এই একটা তৈরি হচ্ছে শয়তান, সারাদিন এর ওর সাথে ঘুরে বেড়াবে, রাতে ফোন নিয়ে বসে পড়বে। লেখাপড়া তো মনে হয় ভুলেই গেছে। আব্বু এসব কি আমাকে বললে? না, তোকে বলতে যাব কেন, আমার আর একটা ছেলে আছে না, তাকে বললাম। ও, তাহলে বাসার মধ্যে না চিল্লে বাইরে গেলেই তো পারতে। আচ্ছা, তুই কি আমার একটা কথাও শুনবি না? কি বলছো আব্বু? আমি তো সব কথাই শুনি। সব কথাই তো শুনিস, কিন্তু এইটা কেন শুনিস না? কোনটা? তুই ঢাকায় তোর আঙ্কেলের কাছে যা, ওখান থেকে লেখাপড়াটা শেষ কর। দেখো আব্বু, আমি ছাড়া তোমাদের কেউ তো নেই। আমি কি করে তোমাদেরকে একা করে চলে যাব বলো? ধুর বোকা ছেলে, আমাদের নিয়ে চিন্তা করিস কেন? ভুলে যাস না, তোর বাবা গণিতের শিক্ষক, যা বলে সব হিসাব করেই বলে। না, আমি তোমাদের ছাড়া থাকতে পারবো না। আগেও বলছি, এখনো বলছি। আব্বু আমার কাছে এসে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দিল আর জোর করতে লাগলো, চলেন কিছু অজানা তথ্য আপনাদেরকে দিয়ে আসি। আসলে আমার ইন্টারের রেজাল্ট অনেকটা ভালো হওয়ায় আমি সাহস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটা দেই আর আল্লাহর রহমতে টিকেও যাই। টিকে যাওয়ার পর থেকেই আব্বু ঢাকা তার বন্ধুর বাসায় যেতে বলে আমায়। সেখানে থেকেই লেখাপড়া করতে বলছে আমায়। অবশ্য আব্বুর বন্ধুটাও আমাকে অনেক ভালোবাসে। তিনিও তার বাসায় থেকে পড়াশোনা করতে বলছে। কিন্তু আব্বু আম্মুকে এখানে একলা করে রেখে যেতে মন চাচ্ছে না। বাকিটা গল্পেই জানতে পারবেন। কিরে, কি ভাবছিস এত? বল না, তোর বাবার ইচ্ছেটা পূরণ করবি। কি হচ্ছে সেটাই তো জানি না। বলো আব্বু, কি ইচ্ছে পূরণ করতে হবে আমায়? লেখাপড়া শেষ করে তুই অনেক বড় একটা অফিসার হবি, ভালো একটা মানুষ হবি। আমি সবার সামনে মাথা উঁচু করে বলবো, আমার ছেলে অনেক বড় অফিসার। আব্বু তুমি কাঁদছো কেন? সকাল সকাল কেঁদো না তো। আচ্ছা ঠিক আছে, নাও, তোমরা যখন এত করে বলছো আমি যাব। আমার কথা শুনে আব্বু খুব খুশি হলো, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছিল এটা ভেবে যে আব্বু আম্মুকে ছেড়ে চলে যাব অন্য এক অচেনা শহরে। আচ্ছা বাবা, তুই রেডি হয়ে নে, আমি তোর জন্য টিকিট করে আনছি। আমি আর কিছু না বলে পেছনে ঘুরে তাকিয়ে দেখি আম্মু দাঁড়িয়ে কান্না শুরু করে দিছে। বলেন তো এখন কেমনটা লাগে? আমি আম্মুকে জড়িয়ে ধরে বললাম, আমি যেতে চাই না আম্মু। তা বাবা, তোকে যেতেই হবে। তোর বাবার স্বপ্ন, আমার স্বপ্ন পূরণ তোকে করতেই হবে। তোকে নিয়ে আমরা দুই বুড়ো বুড়ি যে হাজার স্বপ্ন এঁকেছিলাম, সেগুলোর কি বাস্তব রূপ দিব না বল? আচ্ছা যাব, কান্না থামাও তো। সকাল থেকে কিছু খাইনি, খুব ক্ষুধা লাগছে। তাড়াতাড়ি খেতে দাও তো। আমি খেয়ে দিয়ে রুমে এসে আমার প্রয়োজনীয় কিছু জিনিস গুছিয়ে নিলাম। একটু পরে আব্বু বাসায় আসলো আর আমার হাতে টিকিট ধরিয়ে বলল, 1 ঘন্টা পরে তোর ট্রেন, তাড়াতাড়ি রেডি হয়ে নে। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক ভঙ্গিমায় আবার নিজের কাপড় বই সবকিছু গুছিয়ে নিয়ে অনেক কান্নাকাটি করে বিদায় নিলাম আব্বু আম্মুর কাছ থেকে। আপনারা ভাবছেন এত বড় একটা ছেলে কাঁদছে কেন? আসলে সত্যি বলতে বাবা মাকে ছাড়া তেমন বাইরে থাকা হয়নি। এই প্রথমবার বাবা মাকে ছাড়া থাকতে হবে। খুব কষ্ট হচ্ছে, করার কিছু নাই। আব্বু আম্মুর দোয়া নিয়ে স্টেশনে চলে আসলাম। নির্ধারিত সময় মতো ট্রেন আসলো। আমিও ট্রেনে উঠে নিজের সিটটা খুঁজে বসে পড়লাম। কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়ছি বুঝতেই পারি নাই। ঘুম ভাঙলো পাশের সিটে ভদ্রলোকের ডাকে। আপনি কোথায় নামবেন? কমলাপুর। তাহলে আমি ডাক না দিলে হয়তো মিস করতেন। কেন? এই যে স্টেশনে ঢুকেছেন, এটাই কমলাপুর রেল স্টেশন। ও, ধন্যবাদ আপনাকে। আমি কখন যে ঘুমিয়ে পড়ছি টেরই পাইনি। কমলাপুর স্টেশনে নেমে আঙ্কেলকে ফোন দিলাম। আঙ্কেল ফোন রিসিভ করলো। সালাম দিলাম। আঙ্কেল সালাম নিল। আঙ্কেল আমি কমলাপুর চলে আসছি। এখন কোথা থেকে কোথায় আসবো? আচ্ছা বাবা, আমি একটা কাজে ব্যস্ত আছি, না হলে আমি গিয়ে নিয়ে আসতাম। কিছু মনে করো না, আমি মেসেজ করে ঠিকানাটা লিখে দিচ্ছি, তুমি যে কোনো একটা রিক্সা নিয়ে চলে আসতে পারবে। আচ্ছা। ফোনটা কেটে দিলাম। একটু পরে ফোনে মেসেজ আসলো আঙ্কেলের নাম্বার থেকে। আমি একটা রিক্সা নিয়ে আঙ্কেলের দেওয়া ঠিকানা অনুযায়ী চলে আসলাম। আমি নাকি ছোট থাকতে আব্বুর সাথে একবার আসছিলাম, মনে পড়ছে না। রিক্সা অনেক বড় একটা বাসার সামনে দাঁড় করালো। আমি নেমে বাড়ি নাম্বার চেক করলাম। এটাই সে আঙ্কেলের বাসা। বাহ, এত বড় বাড়ি! আমি রিক্সা ভাড়া দিয়ে পরিচয় দিয়ে ভিতরে ঢুকতে যাব, ঠিক তখনই কেউ আমাকে পেছন থেকে খুব জোরে একটা ধাক্কা মারলো। আমি তাল সামলাতে না পেরে সামনে একটা মেয়ে আসছিল, আমি তার উপরে পড়ে যাই। মেয়ে তো বললে ভুল হবে, একটা ছেলে জিন্স শার্ট প্যান্ট পরে আছে। আমি মেয়েটার উপর থেকে খুব তাড়াহুড়ো করে উঠতে লাগলাম, কিন্তু আবার বাধা দিল।
মেয়েটার চুল আমার শার্টের বোতামে লেগে যায়। আমি চুলগুলো সরিয়ে দিলাম আর উঠে পড়লাম মেয়েটার উপর থেকে। আমি সরি বলতে যাব ঠিক তখনই, আমাকে মারলেন কেন? মেয়েটি কোনো কথা না বলে চোখ পাকিয়ে চলে গেল। বুঝলাম না কে এই মেয়েটা, চোখ পাকিয়ে চলে গেল, আবার একটু সামান্য ভুলের জন্য চড়ও মেরে গেল। ধুর, বড় লোকের সব বড় বড় ব্যাপার। যাই হোক, 2 পাঁচ না ভেবে বাসার ভিতরে প্রবেশ করলাম। দরজার বেল চাপতেই আঙ্কেল এসে দরজা খুলে দিল। আমি আঙ্কেলকে সালাম দিলাম। আরে মেঘ বাবাজি যে অনেক বড় হয়ে গেছো তো। জি আঙ্কেল, আপনাদের দোয়ায়। তোমার আব্বু কেমন আছে? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছে। তুমি আসছো ভালো হয়েছে। বাসায় আমি আর আমার মেয়ে ছাড়া এই বাড়িতে আর তেমন কেউ থাকে না। আমিও সারাদিন অফিসে থাকি, আমার মেয়েও সারাদিন কলেজে আর বন্ধু বান্ধবী নিয়ে থাকে। তোমার থাকতে সমস্যা হবে না তো? কি যে বলেন না, সমস্যা হবে কেন? যদিও কোনো সমস্যা হয় তাহলে নিজের বাবা মনে করে সব বলবে, শরম করবা না। ওকে? ঠিক আছে আঙ্কেল। ওকে, চলো তোমার রুমটা দেখিয়ে দেই। আঙ্কেল আমাকে আমার রুম দেখিয়ে দিয়ে অফিসে চলে গেল। আসলে আঙ্কেল আমাকে রিসিভ করার জন্যই বাসায় ছিল। আর আন্টি অনেক দিন আগেই গত হয়েছে। আর শুনলেনই তো, একটা মেয়ে আছে, তবে আমি তাকে এখনো দেখিনি। শুনেছি সেও নাকি আমার বয়সেরই, আর আমি যে কলেজে ভর্তি হয়েছি সেও নাকি সেই কলেজেই পড়ে। আচ্ছা, এত কিছু একবারে জানার দরকার নেই, আপনারা ভিডিও দেখেন, আস্তে আস্তে সব জানতে পারবেন। আমি আমার রুমটা একটু গুছিয়ে নিলাম। আসলে রুম গুছানোই ছিল আগে থেকে। আমি আমার কাপড়গুলো খালি একটু গুছিয়ে নিলাম আর কি। তারপরে দিলাম একটা ঘুম। দুপুর 2টায় ঘুম ভাঙলো আঙ্কেলের ডাকে। মেঘ ওঠো, দুপুরের খাবার খেয়ে আবার ঘুমিয়ে। জি আঙ্কেল, আপনি নিচে যান, আমি ফ্রেশ হয়ে আসতেছি। আচ্ছা। আঙ্কেল চলে গেল। আমিও উঠে পড়লাম বেড থেকে, ওয়াশরুমে গেলাম, ফ্রেশ হলাম। তারপর আমি ধীরে ধীরে হাঁটি হাঁটি করে নিচে নেমে আসলাম। নিচে এসে আমি তো পুরাই অবাক হয়ে গেলাম। আঙ্কেলের সাথে সকালের ওই মেয়েটাও টেবিলে বসে আছে। তাহলে এই মেয়েই হয়তো আঙ্কেলের মেয়ে। কি হলো মেঘ, দাঁড়িয়ে আছে কেন? বসো, তোমাদের পরিচয় করিয়ে দেই। নীলা, এ হচ্ছে আমার বন্ধুর ছেলে মেঘ। এখন থেকে আমাদের বাসায় লেখাপড়া করবে। আর মেঘ, এ হচ্ছে আমার মেয়ে নীলা। আমি মাথা তুলে একবার নীলার দিকে তাকাতেই ভয় পেয়ে গেলাম। অগ্নি দৃষ্টিতে নীলা আমার দিকে তাকিয়েছিল। আমি মাথা নিচু করে খেতে শুরু করলাম। আমি খাওয়া শেষ করে রুমে চলে আসলাম। একটু পরে আমার রুমে কারো উপস্থিতি টের পেলাম। আই ছেলে, তুই আমাদের বাসায় কেন থাকবি? জি, এখানে থেকে লেখাপড়া করার জন্য। শোন, এইটা আমার বাসা, এখানে থাকতে হলে আমার কথা মেনে থাকতে হবে। যখন যা বলবো তাই করতে হবে। ঠিক আছে। নে, এবার রেডি হয়ে নে, বাবা তোকে এই এলাকাটা ঘুরিয়ে দেখাতে নিয়ে যেতে বলল। ঠিক আছে, তুমি যাও, আমি আসতেছি। কি হলো, মারলেন কেন? তুই আমাকে কোন সাহসে তুমি করে বললি? আমরা তো সেম ইয়ারে, তাই বললাম। ভুলে যাস না, তুই আমার বাসায় আছিস, সো আমাকে আপনি করে বলবি। আচ্ছা। মনে থাকে জানো। জি থাকবে। নীলা চলে গেল। আমি বসে ভাবতে লাগলাম, এত রাগী আর অহংকারী মেয়ের বাসায় থাকবো কি করে? কথায় কথায় রাগ দেখায়। অনেক কিছু ভেবে দেখলাম, বাবার স্বপ্ন পূরণ করতে হলে সবকিছুই আমাকে মেনে নিয়ে থাকতে হবে এখানে। গরিব মানুষ, কিছু করার নাই। নীলার কথা মতো রেডি হয়ে নিচে আসলাম। এত সময় লাগে? কই, মাত্র তো আপনি বলে এলেন। মুখে মুখে তর্ক করবি না, এটা আমি পছন্দ করি না। চল এবার। আঙ্কেল কই? আব্বু অফিসে গিয়েছে, যার জন্য তোকে নিয়ে আমার যেতে হচ্ছে। আমি চুপচাপ নীলার পিছে হাঁটতে শুরু করলাম। তুই সামনে গিয়ে দাঁড়া, আমি গাড়ি নিয়ে আসতেছি। আমি কথা না বলে গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। একটু পরে নীলা গাড়ি নিয়ে আসলো, আমাকে উঠতে বলল। আমি উঠে বসলাম গাড়িতে। গাড়ি চলছে তার আপন গতিতে। নীলা গাড়ি ভিতর থেকেই এটা এই জায়গা, ওইটা ওই জায়গা এইভাবে দেখিয়ে দিচ্ছিল। ঠিক তখনই নীলার একটা ফোন আসলো। নীলা ফোনে কথা বলার পরে গাড়ি ঘুরে বাসার দিকে নিয়ে আসতে লাগলো। একটু পরে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি আঙ্কেল 2টা ব্যাগ হাতে নিয়ে বসে আছে। দেখে মনে হচ্ছে কোথাও যাবে। আব্বু কোথায় যাবে? এত তাড়াহুড়ো করে ডাকি নিয়ে আসলে কেন? আর বলিস না মা, আমাকে এখনই মালয়েশিয়া যেতে হবে, না হলে 15 কোটি টাকার লোকসান হবে আমার কোম্পানির। কবে আসবে? 1 মাস মতো থাকতে হতে পারে। তবে চিন্তা করিস না, আমি যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করে চলে আসব। আর মেঘ তো এখানে নতুন, একটু খেয়াল রাখিস ওর দিকে। আচ্ছা আব্বু। মেঘ। থাক আঙ্কেল, আমাকে কিছু বলতে হবে না। গুড বয়, ভালো থাকো তোমরা। আঙ্কেল চলে গেল। এখন নীলা আর আমি বাসায়। আল্লাহ জানে কপালে কি আছে। আমি রুমে বসে বই পড়তেছিলাম। ঠিক তখনই আগমন ঘটল নীলার। কি করছিস রে? বই পড়তেছি। এখন বই রাখ, চল তো আমার সাথে একটু মার্কেটে যাবি।
ইচ্ছে ছিল না, তারপরও চুপচাপ বইটা বন্ধ করে নীলার সাথে মার্কেট যাওয়ার জন্য বের হলাম। আচ্ছা, তোর এখানে পড়ার শখ জাগলো কেন গরিব হয়ে? জি, আমি না, আমার আব্বুর আশা পূরণ করার জন্য এখানে আসতে হলো আমার। গরিবের আবার আশা? এই, তুই গাড়ি চালাতে পারিস? জি, আমার এক বন্ধুর বাবার গাড়ি ছিল, ওইটাই একটু চালাতাম। গুড, এখন থেকে আমার গাড়ি চালাবি। আচ্ছা। হুম। নীলা আমাকে গাড়ি চালাতে দিয়ে পিছনের সিটে গিয়ে বসলো। আমি তেমনটা রাস্তা না চেনার জন্য নীলা আমাকে গাইড করতেছিল পেছন থেকেই। সামনের মার্কেটেই গাড়ি দাঁড় করা, সাইড কর। আচ্ছা এই, তুই গাড়িতেই থাক। আচ্ছা। নীলা মার্কেটের ভিতরে চলে গেল, আর আমি গাড়ির ভিতরে বসে ভাবতে লাগলাম কি দরকার ছিল আমাকে নিয়ে আসার। বড় লোকের সব বড় বড় ব্যাপার। প্রায় 2 ঘন্টা পরে নীলা বের হলো, মাত্র একটা ব্যাগ নিয়ে। নীলা কোনো কথা না বলে গাড়িতে চড়ে বসলো। কোথায় যাব? বাসায় চল। আমি গাড়ি স্টার্ট দিয়ে মিডিয়াম গতিতে গাড়ি চালিয়ে বাসায় নিয়ে আসলাম। বাসায় এসে আমি আমার রুমে চলে আসলাম। একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে বই পড়তে শুরু করলাম। কালকে প্রথম কলেজে যাব ভাবতেই কেমন জানি লাগছে। ভাবি শেষ করে একটু বই পড়ে ঘুমিয়ে পড়লাম। ফজরের ওয়াক্তে উঠে নামাজ আদায় করলাম, তারপরে নিচে নামলাম। কাজের আন্টিটা অনেক সকালেই আসে। নিচে এসে দেখি কাজের আন্টিটা নাস্তা বানাচ্ছিল। আমি ওনার কাজে হেল্প করে নিজের নাস্তাটা বানিয়ে খেয়ে নিলাম। আন্টিটা শুধু নীলার জন্য নাস্তা বানিয়ে টেবিলে রেখে দিয়ে অন্য কাজে মন দিল। আমিও আবার আমার রুমে চলে আসলাম। এসে বই খুলে একটু পড়তে লাগলাম। সকাল 9টা, আমি তখনও বই পড়ছিলাম। তখন নীলা আমার রুমে এসে বলে গেল কলেজে যাবে, তাই রেডি হওয়ার জন্য। 10 মিনিট পরে আমি রেডি হয়ে নিচে এসে বসে রইলাম। বসে থাকার কিছুক্ষণ পরে নীলাও আসলো। রেডি হতে বললাম যে তোকে, রেডি না হয়ে বসে আছিস কেন? আমি তো রেডি হয়ে নিচে এসে বসে রয়েছি। তুই এই ঢোলা শার্ট প্যান্ট পরে কলেজে যাবি? একটু স্মার্ট হতে পারিস না? স্মার্ট হতে তো অনেক টাকা লাগে, কই পাবো আমি এত টাকা? সেটাও তো, তুই তো ফকিন্নি। কিছু বলার মতো শব্দ আর মুখ থেকে বের হচ্ছিল না। কি রে, দাঁড়ায় আছিস কেন? এই নে চাবি, গাড়ি বের কর। আমি নীলার হাত থেকে চুপচাপ চাবিটা নিয়ে গাড়ি বের করলাম। নীলা উঠে বসলো পিছনের সিটে, আমিও গাড়ি স্টার্ট দিলাম। কলেজ রোড তো আমি চিনি না, একটু বলবেন? সামনে গিয়ে বামে গাড়ি ঘুরিয়ে সোজা যাবি, তাহলেই কলেজ দেখতে পারবি। ওকে। নীলার কথা মতো আমি গাড়ি চালিয়ে কলেজে নিয়ে আসলাম। বাহ, অনেক বড় কলেজ তো। আগে তো শুধু অনলাইনে পিক দেখছিলাম কলেজে, তবে পিকের চাইতেও কয়েকগুণ সুন্দর এই কলেজটা। অনেক বড় ক্যাম্পাস, ডিপার্টমেন্টগুলো আলাদা ভাগে বিভক্ত, সব মিলিয়ে ভালোই লাগছে। এই, গাড়ি গেটে দাঁড় করালি কেন? সামনে গিয়ে পার্কিং কর। ও সরি। আমি গাড়ি পার্কিং করে নীলার পিছে হাঁটতে লাগলাম, কেননা নীলাও তো একই ডিপার্টমেন্টের। কি রে, আমার পেছনে আসতেছিস কেন? না মানে আসলে আমি তো কিছুই চিনি না, তাছাড়া আপনিও তো একই গ্রুপেই। তো কি তাই বলে আমার পিছে পিছে আসবি? আসলে হয়েছে, থাম। এই যে আমাদের ডিপার্টমেন্ট, যা এইখানে যা। ধন্যবাদ। আমি আমার ডিপার্টমেন্ট চলে আসলাম। কাউকে চিনি না, অনেকেই বসে গল্প করছে, কেউ ফোন টিপছে। আমি চারদিকে একবার চোখ বুলিয়ে পেছনের একটা সিটে গিয়ে বসে পড়লাম। কিছুক্ষণ পরে নীলা ও তার সাথে আরো কয়েকটা ছেলে মেয়ে ক্লাসরুমে ঢুকলো। একটু পরে স্যার আসলো ক্লাস নেওয়ার জন্য। সবার নাম সিরিয়াল করার পরে স্যারের চোখ পড়লো আমার দিকে। এই ছেলে, তুমি কি নতুন? জি। নাম কি তোমার? মেঘ হোসাইন। রেজাল্ট কি ছিল ইন্টারে? জিপিএ 5। বাহ, তাহলে তো ভালোই মনে হচ্ছে। রেগুলার ক্লাস করো, আরো ভালো রেজাল্ট করতে পারবে। জি স্যার, করব। আচ্ছা বসো। ধন্যবাদ। স্যার প্রথম ক্লাস শুরু করে দিলেন। আমি চুপচাপ বসে স্যারের লেকচার শুনছিলাম। স্যার অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা করলো। ক্লাস শেষ করে স্যার চলে গেল। আমি বসেছিলাম নিজ সিটে। পাশে থাকা একটা ছেলেকে তার নাম জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? রকি, তোমার? আমার নাম মেঘ। ও, আমি নতুন তো, তাই যদি একটু হেল্প করতেন বন্ধু। বন্ধু বলছো, আবার এইভাবে বলছো কেন? হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা চলো বাইরে গিয়ে বসি। চলো। রকির সাথে বাইরে এসে বসে একটু গল্প করে ফ্রি হলাম, মানে বন্ধুত্ব করে নিলাম তার সাথে। একটু পরে নীলা আসলো আমাদের কাছে। কি রে নীলা, তুই এখানে? মেঘকে ডাকতে আসলাম। তুই মেঘকে চিনিস? মেঘ তো আমাদের বাসায় থাকে। আগে কোনোদিন তো এর ব্যাপারে কিছু বলিসনি। আগে আমিও তো জানতাম না, বলবো কি করে? ও, তোর কে হয় মেঘ? আমার আবার কে হতে যাবে, গ্রাম থেকে আসছে, আব্বুর পরিচিত, তাই আমার ড্রাইভার হিসেবে রেখে দিলাম। ও, এই মেঘ, গাড়ি নিয়ে আয়, বাসায় যাব। আচ্ছা আপনি একটু সামনে দাঁড়ান, আমি নিয়ে আসতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি নিয়ে আসবি। আমি চলে আসলাম গাড়ি নিতে। নীলা আর রকি গল্প করছিল সেখানে বসে।
আমি গাড়ি নিয়ে আসতেই নীলা গাড়িতে উঠে বসলো। আমি গাড়ি স্টার্ট করলাম। আই শোন, জি বলেন। কলেজে বেশি ভাব মারবি না। আমি আবার কই ভাব মারলাম? তুই রকির সাথে বন্ধুত্ব করলি, জানিস রকি কত ধনী? তুই কি ওর বন্ধু হওয়ার যোগ্যতা রাখিস? বন্ধুত্ব করতে যোগ্যতা লাগে না, লাগে ভালো একটা মন। আবার মুখে মুখে তর্ক করছিস? তোকে না বারণ করেছি মুখে মুখে তর্ক করবি না। সরি। চুপচাপ গাড়ি চালা, গরিব গরিবের মতো থাকবি। আমি আর কোনো কথা না বলে চুপচাপ গাড়ি চালিয়ে বাসায় নিয়ে আসলাম। আই শোন, একটু পরে আমার রুমে আসিস তো। জি আসবো। নীলা গাড়ি থেকে নেমে চলে আসলো। আমি গাড়ি পার্কিং করে আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নীলা রুমে আসলাম। গিয়ে দেখি নীলা ফোন চিপছিল। আমি আসছি। তোর সাহস কি করে হলো আমার অনুমতি না নিয়ে আমার রুমের ভিতরে প্রবেশ করার? সরি, আসলে আপনি আসতে বলেছিলেন আর রুমের দরজাটাও খোলা ছিল, তাই অনুমতি না নিয়ে চলে আসছি। ছোট লোকদের অভ্যাস কোনোদিন পরিবর্তন হয় না, তাই না? কি রে, কথা বলছিস না কেন? আমাকে কি জন্য আসতে বলছেন? এখানে দাঁড়া, আমি আসতেছি। আমি দাঁড়িয়ে ভাবতে লাগলাম আর কত যে অপমান সহ্য করতে হবে। গরিব হয়ে জন্ম নেওয়াটা কি সত্যিই খারাপ? এই নে জুতোগুলো, একটু পলিশ করে নিয়ে আয় তো। আমি কোনো কথা না বলে জুতোগুলো নিয়ে চলে আসলাম। কিছু তো করার নাই, কপালে হয়তো এগুলোই লেখা ছিল। অনেক হাঁটাহাঁটি করে জুতো ঠিক করার লোককে দেখতে পেলাম। আঙ্কেল, জুতোগুলো একটু পালিশ করে দেন তো। আচ্ছা দাও, আর একটু দাঁড়িয়ে থাকো, হাতের কাজটা শেষ করে পালিশ করে দিচ্ছি। আমি দাঁড়িয়ে আছি, তখনই পেছন থেকে কেউ আমাকে মেঘ বলে ডাক দিল। আমি পেছনে ঘুরে তাকিয়ে দেখি রকি ডাকছে রাস্তার অন্য পাশ থেকে। তাই আমি রকির দিকে এগিয়ে গেলাম। কি বন্ধু, এখানে কেন? নীলার জুতো পালিশ করার জন্য আসছি। তুমি এখানে কি করছো? আমি তো এখানেই থাকি। ও, চলো সামনে কোথাও বসি। জুতো পালিশ করতে দিলাম যে। পালিশ করে রেখে দিবে, সমস্যা নেই, চলো। আচ্ছা চলো। আমি রকির সাথে সামনের একটা স্টলে গিয়ে বসলাম। আচ্ছা মেঘ, তোমার গ্রামের বাড়ি কই? শান্তিনগর। ও আচ্ছা মেঘ, আমরা তো বন্ধু, সো এখন থেকে তুমি না তুই করে কথা বলবা, ওকে? আচ্ছা, ব্যাপার না। কি খাবি বল? কিছু না, চলো উঠি। তাড়াতাড়ি বাসায় যেতে হবে, তা না হলে নীলা রাগারাগি করবে। আচ্ছা, আর শোন, নীলা অনেক রাগী, দোস্ত সাবধানে থাকিস। আচ্ছা, ক্লাস স্টুডেন্ট আছে তোর কাছে? আছে, কিন্তু এখানে নেই, তোর বাসায় আছে। ও, ও তোর ফোন নাম্বার তো আমার কাছে নেই। এভাবে কথা বলা বলি করে রকির সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল একদিনেই। আচ্ছা দোস্ত থাক, আমি যাই, না হলে আবার বকা খেতে হবে। আচ্ছা, কাল কলেজে আসবি তো? আসবো। ওকে, কাল দেখা হবে তাহলে। কাল ক্লাস রুটিনটা নিয়ে আসিস। ওকে দোস্ত। আমি রকির কাছ থেকে বিদায় নিয়ে জুতো ঠিক করা দোকানে এসে নীলার জুতোগুলো নিয়ে বাসায় চলে আসলাম। আসতে পারি? আয়। এই যে নিন আপনার জুতো। এইখানে রাখ। আর গেছিস তো অনেক আগে, আসতে এত লেট করলি কেন? আসলে রকির সাথে দেখা হয়েছিল তো, তাই একটু লেট হলো। আচ্ছা যা, তোর রুমে যা। আমি আমার রুমে চলে আসলাম। নীলার রুম থেকে বের হয়ে আমার রুমে আসলাম। ফ্রেশ হয়ে একটু বই পড়তে শুরু করলাম। আমি তো এখানে পড়তেই আসছি, তাই আমার উচিত পড়াশোনাকে প্রাধান্য দেওয়া। তাই পড়তে বসলাম। রাত 10টা। নীলা ডাকছে আমায়, তাই বাধ্য হয়ে বইটা বন্ধ করে নীলার রুমে আসলাম। নীলার পারমিশন নিয়ে। এই, আমার ক্ষুধা লাগছে, খাবার গরম করে নিয়ে আয়। আমি? তুই না কে আছে এই বাসায়? যা, কথা না বাড়িয়ে তাড়াতাড়ি খাবার গরম করে নিয়ে আয়। আমি তো কোনো দিন করি নাই। করিস নাই, আজ করবি? যা, কথা বাড়াস না। কি আর করার, চলে আসলাম রান্নাঘরে। এসে কিছু খাবার গরম করে নীলার রুমে নিয়ে আসলাম। আপনার খাবার রেডি করে রাখবো? টেবিলে রাখে যা। আমি খাবারগুলো টেবিলে রেখে আবার রান্নাঘরে আসলাম। নিজের জন্য কিছু খাবার বেড়ে নিয়ে খেতে বসলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি আমার রুমে চলে আসলাম। আবারও বই খুলে একটু পড়ায় মন দিলাম। পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে পড়ছি বুঝতেই পারি নাই। ফজরের আজানে ঘুমটা ভেঙে গেল। উঠে উজু করে নামাজ পড়ে একটু ছাদে উঠলাম। সকালে ছাদে যাওয়ার মজাই নাকি আলাদা। সত্যি অনেক মজা। শীতল হওয়া, পাখির ডাক, সব মিলিয়ে ভালোই লাগছিল। কিন্তু এই ভালো লাগাটা বেশিক্ষণ থাকলো না। কে যেন ফুল ভলিউম দিয়ে ইংলিশ গান চালাতে লাগলো। বিরক্ত হয়ে নিচে নামতে লাগলাম। নিচে এসে আরো জোরে সাউন্ড পাচ্ছি। একটু নামতেই বুঝতে পারলাম এইটা নীলার রুম থেকে আসতেছে। একটু পরে কাজের আন্টিটা আসলো আর বলে গেল নাস্তা রেডি করছে, খেয়ে আসতে। আমি আবার নীলার রুমে বলে আসতে বললাম আন্টিকে। আন্টি নীলার রুমের দিকে চলে গেলেন। আমি নিচে এসে নাস্তা করা শুরু করে দিলাম। আমি আবার সকালের খিদে সহ্য করতে পারি না। ওই ফকিন্নির বাচ্চা, সব আবার রাক্ষসের মতো খেয়ে ফেলিস না। নীলার কথা শুনে আর খাবার ভিতরে যাচ্ছিল না, তাই আর না খেয়ে উঠে চলে আসছিলাম।
দেখ না, ফকিরের আবার রাগও আছে। আমি কোনো কথা না বলে চলে আসলাম। একটু পরে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নীলার রুমের সামনে আসলাম। আসতে পারি? হ্যাঁ আয়। কলেজে যাবেন না? না, তুই যা। আচ্ছা। আমি কলেজে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম রাস্তায়। সামনে গিয়ে বাসে উঠবো ভাবতেছি, তখনই কই থেকে যেন রকি বাইক নিয়ে সামনে চলে আসলো। ওঠ। কলেজে যাবি? ওঠ। আমি রকির বাইকে উঠে পড়লাম। সকালে নাস্তা করছিস? করে আসলাম। তুই? রে, মাত্র করে বের হলাম। ও। তা নীলা কই? কলেজে যাবে না? বাসায় আছে। আমি জিজ্ঞাসা করতে গিয়েছিলাম, বলল তো আসবে না। ও। কথা বলতে বলতে কলেজে চলে আসলাম। কলেজে এসে অবাক হয়ে গেলাম নীলাকে দেখে। কি রে, তুই না বললি কলেজে আসবে না নীলা? আমাকে তো তাই বলছিল। ও আচ্ছা, বাদ দে, চল আড্ডা দে। ক্লাস নেই। আচ্ছা, তবে একটু পরে। ও, ক্লাস রুটিনটা নিয়ে আসছিস তো? দাঁড়া দিচ্ছি। রকি তার ব্যাগ থেকে রুটিনটা বের করে আমাকে দিল। ধন্যবাদ। বন্ধু বলিস আবার ধন্যবাদ দিতেছিস, এটা কেমন হলো? আচ্ছা চল ক্লাসে যাই। বসবি না? না, চল ক্লাসে গিয়ে বসি। ওকে চল। আমি আর রকি ক্লাসরুমে এসে সামনের সিটে বসে পড়লাম। একটু পরে স্যার চলে আসলো। ক্লাস শুরু হওয়ার কয়েক মিনিট পরে নীলা আর নীলার বান্ধবীরা সবাই ক্লাসে আসলো। স্যার লেকচার দেওয়া শুরু করে দিল। ক্লাস শেষ হওয়ার কিছু আগে প্রথম টেস্ট পরীক্ষার নোটিশ দিয়ে দিল স্যার। স্যার আরও বলল, প্রতিবারের মতো এইবারও যে প্রথম হবে পরীক্ষায় তাকে নাকি পুরস্কৃত করা হবে। স্যার ক্লাস শেষ করে চলে গেলেন। রকি, আমার তো তেমন পড়াই হলো না, কিছু নোট ধার দিবি? আচ্ছা, বিকালে দেখা করিস। আচ্ছা। আই মেঘ, বাসায় যাবি না? হ্যাঁ যাব। ও, তাহলে তাড়াতাড়ি গেটে আয়। আচ্ছা। নীলা চলে গেল। আচ্ছা তাহলে আমি যাই রে, বিকেলে দেখা করব। আচ্ছা, ফোন দিস একটু। আচ্ছা। আমি রকিকে বিদায় দিয়ে গেটে এসে দাঁড়াতেই নীলা গাড়ি নিয়ে আসলো। আমি গাড়িতে উঠলাম। নীলা গাড়ি চালাতে লাগলো। আচ্ছা, আপনি যে সকালে বললেন কলেজে আসবেন না, তাহলে আবার আসলেন যে? কেন আসলাম তার জবাব কি তোকে দিতে হবে? আবার তোর সাহস কি করে হলো আমাকে প্রশ্ন করার? সরি। ছোট লোক সবসময় ছোট হয়ে থাকবি, বড় হওয়ার চেষ্টা ভুলেও করিস না। আমি কি করব না করব এসব বিষয় নিয়ে আমার বাবাও কোনোদিন জানতে চায় না। আর তুই কি করে, কোথা থেকে এত সাহস কি পাস আমার সাথে তর্ক করার? আমাকে প্রশ্ন করিস আমি বুঝি না। বাসায় গিয়ে আজ মজা দেখাবো। আমি চুপচাপ বসে ভাবতে লাগলাম, কি যে কপালে আছে আজ, কেন যে প্রশ্ন করতে গেলাম। কি রে ফকিনের বাচ্চা, কি ভাবিস? দেখেন, আমাকে যা খুশি বলতে পারেন, কিন্তু আমার মা বাবাকে নিয়ে কোনো কথা বলবেন না। কি রে, তোর বাবা আমেরিকায় ভিক্ষা করে নাকি? দেখেন, যা খুশি যা ইচ্ছে হয় আমাকে বলেন, যা করতে ইচ্ছে হয় আমার সাথে করেন, কিন্তু দয়া করে আমার মা বাবাকে নিয়ে কিছু বললেন না। নীলা কি যেন বুঝে চুপচাপ গাড়ি চালাতে লাগলো। বাসায় চলে আসলাম। নীলা গাড়ি থেকে নেমে গেল। এই গাড়ি পার্কিং করে তাড়াতাড়ি আমার রুমে আসো তো, কাজ আছে। আচ্ছা। নীলা ভিতরে চলে গেল। তাই আমি গাড়িটা পার্কিং করে নীলার রুমের সামনে গিয়ে, আসতে পারি? আই। আমি দাঁড়িয়ে আছি মাথা নিচু করে নীলার সামনে। এই ড্রেসটা নিয়ে যা, আর ভালো করে ধুয়ে আয়রন করে রেডি করে রাখিস তো। বিকেলে আমি একটু বাইরে যাব, তুইও রেডি হয়ে থাকিস। আচ্ছা। আমি ড্রেসটা নিয়ে চলে আসলাম। এসে ড্রেসটা পরিষ্কার করে ছাদে শুকানোর জন্য দিয়ে আসি। আমি গোসল করে দুপুরের খাবার খেয়ে একটু বসে বই পড়তেছিলাম। ঠিক তখনই নীলা চলে আসলো। আমার ড্রেস আয়রন করছিস? শুকানোর জন্য ছাদে দিয়ে আসছি তো। ও আচ্ছা, তাড়াতাড়ি নিয়ে এসে আয়রন করে আমার রুমে নিয়ে আয়। আচ্ছা। নীলা চলে গেল। কি আর করার, চলে গেলাম ছাদে। গিয়ে ড্রেসটা নিয়ে রুমে চলে আসলাম। রুমে এসে ড্রেসটা আয়রন করে নীলার রুমে গেলাম দিতে। আসতে পারি? আয়। আপনার ড্রেস এইখানে রেখে চলে যা, আর তুইও রেডি হয়ে নে। আচ্ছা। আমার রুমে এসে ভাবতে লাগলাম, আমি আবার কি রেডি হব? আমি তো একটা ফকিন্নি। না, শার্টটা পরিবর্তন করে নেই। আমি ভালো একটা শার্ট, ভালো বলতে তেমনটা না, 6 মাস আগের কিনা একটা শার্ট পরে নিলাম। আমি রুমে শার্টটা পরে রুমে বসেছিলাম, তখনই নীলার ডাক শুনতে পেলাম। তাই তাড়াতাড়ি নিচে চলে আসলাম। কিরে, তোকে রেডি হয়ে থাকতে বললাম? আমি তো রেডি হয়ে আছি। ও, ভুলেই তো গেলাম, তুই তো একটা ফকিন্নি। যা, গাড়িটা বের কর। মাথা নিচু করে গাড়িটা বের করতে আসলাম। গাড়িটা বের করে গেটে দাঁড়ায় আছি। নীলা এসে পেছনের সিটে বসে পড়ল। কোথায় যাব? সিটি পার্কে যা। আচ্ছা। গাড়ি চালাতে লাগলাম আর ভাবতে লাগলাম, ব্যাপার কি, আজ আমাকে রেডি করে পার্কে নিয়ে যাচ্ছে। ব্যাপার কি, যা ইচ্ছে তাই করুক। আমি ভাবছি, কেন, বড় লোকের সব বড় বড় ব্যাপার। সিটি পার্কে চলে আসলাম। এই সামনে দাঁড় করা গাড়িটা। আমি গাড়ি দাঁড় করাইলাম। নীলা গাড়ি থেকে নেমে গেল। এই শোন, তুই গাড়ির কাছেই থাক,
আমি ভেতরে যাচ্ছি। এসে যেন আবার তোকে এখানেই দেখতে পাই। যদি এখানে দেখতে না পাই তাহলে কিন্তু তোর খবর আছে। আচ্ছা, আমি গাড়িতেই থাকবো। নীলা চলে গেল। আমি গাড়িতে বসে আছি। 10 মিনিট, 20 মিনিট, 40 মিনিট, এভাবে প্রায় 1 ঘন্টা পার হয়ে গেল। নীলার আসার কোনো চিহ্ন গন্ধ পাচ্ছি না। আমি গাড়ি থেকে বের হলাম, চারদিকে একটু চোখ বুলাইতে লাগলাম, কিন্তু কাউকেই দেখছি না। আমি গাড়ির সামনেই একটু হাঁটতে লাগলাম, হেঁটে হেঁটে একটু দূরেই চলে আসলাম। হঠাৎ করে কে যেন হেল্প হেল্প বলে চিল্লাতে লাগলো। আমি শব্দটা অনুসরণ করে এগিয়ে যেতে লাগলাম। একটু এগোতেই আবার হেল্প হেল্প বলে চিল্লাতে লাগলো। চিল্লানির আওয়াজটা ঠিক নীলার কণ্ঠের মতো লাগছিল। তাই আর দেরি না করে দৌড়ে এগিয়ে যেতে লাগলাম। দৌড়াতে দৌড়াতে পার্কের শেষ প্রান্তে একটা নির্জন জায়গায় চলে আসলাম। আর কোনো শব্দ পাচ্ছি না, তাই ভাবতে লাগলাম কোন দিক থেকে শব্দটা আসতেছিল, আর এখন আমি কোন দিকে খুঁজবো। এই দিকটা তো বেশি নির্জন, এদিকে তো কেউ আসে না মনে হয় এই দিক থেকে আওয়াজটা আসতেছিল। আবার সামনের দিকে দৌড়ে যেতেই, চোখ দুটো সামনে যেতেই আমি ঠাই হয়ে দাঁড়িয়ে পড়লাম। দাঁড়াবো না কেন? 3টা ছেলে নীলাকে নিয়ে জবরদস্তি করতেছিল। একজন নীলার মুখ চেপে ধরে আছে, আর একজন হাত পাগুলো বাঁধতেছিল। কি করব? আমি তো একা, ওরা 3জন। কি করব কিছুই বুঝতেছি না। কাউকে দেখতেও পাচ্ছি না যে কাউকে ডাক দিব। না, আর ভাবা যাবে না। আঙ্কেল যাওয়ার আগে তো আমাকে বলে গিয়েছে নীলাকে যেন দেখে রাখি। আমার জীবনের বিনিময় হলেও নীলাকে ঠিক রাখতে হবে। তাই পাশ থেকে একটা লাঠি নিয়ে তাদের সামনে যেতেই তারা নীলাকে ছেড়ে দিল, আর নীলা ছাড়া পেতেই আমার পিছে এসে দাঁড়ালো। তাদের 3জনের মধ্যে একটা ছেলে বলতে লাগলো, কিরে, এই মালটাই তোর নতুন বয়ফ্রেন্ড নাকি, যার জন্য আমাকে আদর দিচ্ছিস না? মুখ সামলে কথা বল। আসলে আমি জানতাম না তুই এতটা খারাপ। তোকে ভালো ভেবে তোকে অনেক ভালোবেসে ফেলেছিলাম, আর তুই আমাকে ভোগের পণ্য হিসেবে ব্যবহার করতে চেয়েছিলি। ছি ছি, ভাবতেও ঘৃণা লাগে। তোর মতো নরপশুকে আমি ভালোবাসি। কে রে তুই? নীলার সামনে থেকে সরে যা, না হলে তোকে মেরে এখানে মাটি চাপা দিয়ে দেবো। আমার দেহে প্রাণ থাকাকালীন তোরা কেউ নীলার গায়ে হাত দিতে পারবি না। তাই নাকি? এই ধর তো শালারে। তারা 3জন খুব রেগে আমার দিকে আসতে লাগলো। আমিও তাদের কাছে গেলাম। হয়ে গেল এক ঢিসুম ঢিসুম। আমার হাতে লাঠি আর তাদের একজনের হাতে ছুরি ছিল। আমি লাঠিটা দিয়ে সবাইকে মারতেছিলাম। ঠিক তখনই পিছন থেকে তাদের মধ্যে একজন হাতে থাকা ছুরিটা আমার দিকে ছুঁড়ে মারলো। ভাগ্যক্রমে আমিও পিছনে ঘুরি আর দেখতে পাই ছুরিটা আমার দিকে আসছে। আমি সাহস করে এক হাত সামনে দিয়ে ছুরিটা ধরে নিলাম। ছুরিটা ধরায় আমার বাম হাতটা অনেকটা কেটে গিয়েছে। ছেলেগুলো আমার সাথে যখন আর পেরে উঠতে পারলো না, তখন তারা চলে গেল। আমি লাঠি আর ছুরিটা ফেলে দিয়ে নীলার সামনে গেলাম। চলেন বাসায় যাই। তোমার হাত তো অনেকটা কেটে গেছে, দাও বেঁধে দেই। আপনি আমার হাত ধরেছেন কেন? ফকিরের রক্ত লেগে যাবে তো আপনার হাতে। নীলা আর কিছু বলতে পারলো না, শুধু এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। আমার হাতটাও অনেক যন্ত্রণা করছিল, তাই আমি নীলার সামনে থেকে গাড়ির দিকে আসতে লাগলাম। তখনই পেছন থেকে কে যেন ডাক দিল। এই তুমি মেঘনা? কিন্তু আপনি কে? আপনাকে ঠিক চিনলাম না তো। আমি তোমার সাথেই পড়ি, সেম ইয়ার। আমি রিয়া। এই তোমার হাত থেকে এত রক্ত ঝরছে কেন? সামান্য একটু কেটে গিয়েছে তো, তাই আর কি। কই দেখি দেখি, এত বড় হাত কাটলো কি করে? আর তোমার সারা শরীরে এত দাগ কেন? সামনের ঝোপে পা পিছলে পড়ে গিয়েছে তো, তাই। রিয়া তার ব্যাগ থেকে একটা টিস্যু বের করে রক্তগুলো মুছে দিল। আমার ইচ্ছাতেই জোর করে তার নতুন ওড়না ছিঁড়ে আমার হাতটা বেঁধে দিল। এটা কি করলেন? আমার জন্য আপনি আপনার দামি ওড়নাটা ছিঁড়ে ফেললেন কেন? আমার কাছে অন্য চাইতে বন্ধুত্বটা অনেক দামি, বুঝলে? বুঝলাম, কিন্তু আমরা তো বন্ধু না। কে বলছে? আমরা এখন থেকেই বন্ধু। ওকে। মেঘ, তোমার ফোন নাম্বারটা দাও তো। মেঘের ফোন নাম্বার নিয়ে তুই কি করবি? আরে নীলা, তুই এখানে কখন আসলি? অনেক আগেই আসছি। আই মেঘ, চলো, আমার খুব খারাপ লাগছে, বাসায় চলো। আরে নীলা, তুই মেঘকে চিনিস? চিনবো না কেন? ও তো আমার বাসায় থাকে। ও, তাহলে তো ভালোই হলো। কি ভালো হলো? কথা কানে যায় না? বললাম না বাসায় যাব। জি চলেন। আমি আর নীলা সেখান থেকে চলে আসলাম। রিয়া কিছু বলতে চাইলো, কিন্তু আমি ইশারায় না করে দিলাম, মানে কথা বলতে বারণ করলাম। আমি গাড়িতে উঠতে যাব, তখনই ওইদিকে গিয়ে বস। কেন? কেন আবার? তোর হাত কেটে গিয়েছে, চালাতে পারবি না গাড়ি। না, আমি চালাতে পারবো। আর তাছাড়া গরিবদের এর চাইতেও অনেক বেশি কষ্ট সহ্য করতে হয়। এত বেশি কথা বলিস কেন? তোকে ওই পাশে বসতে বলছি, চুপ করে বসে পড় ওই পাশে। আমি আর কথা না বলে চুপচাপ গাড়িতে উঠে বসে পড়লাম। নীলা গাড়ি চালাচ্ছে, আমি পাশে বসে আছি। তুই রিয়াকে কবে থেকে চিনিস? আজকে এই প্রথম কথা হলো আমাদের। বাহ, ভালো তো। একটা অচেনা মেয়ে তোর হাত বেঁধে দিতে পারলো, আর আমি পারলাম না। আমি আর কিছু বললাম না, চুপ করে বসে আছি। আমি সামনের দিকে তাকাতেই দেখলাম গাড়ি বাসার দিকে না, অন্য কোথাও নিয়ে যাচ্ছে। আপনি মনে হয় রাস্তা ভুল করছেন। না, আমি সঠিক রাস্তায় যাচ্ছি। এই রাস্তা দিয়ে তো বাসায় যাওয়া যাবে না।
জানি। কই যাচ্ছেন তাহলে এইদিকে? হসপিটালে। আপনি কি কোথাও ব্যথা পেয়েছেন? না, আমি আমার জন্য না, তোর জন্য যাচ্ছি। ধন্যবাদ, যাওয়া লাগবে না, আমি এমনি থেকে ঠিক হয়ে যাব। গাড়ি বাসার দিকে ঘোরান। আমি তর্ক করা পছন্দ করি না। আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও চুপচাপ নীলার সাথে ডাক্তার আঙ্কেলের কাছে গেলাম। আরে ভাই, কি আর বলবো, সেই লেভেলের একটা সুন্দর নার্স আমার হাতটা ধরে আমার কাটা জায়গায় রক্ত গুলান স্যাভলন দিয়ে পরিষ্কার করে ড্রেসিং করে দিল। তারপর সেই পালা, যেইটা আমি ছোট থেকে ভয় পাই, সেটা আর কিছু না পাঠক বন্ধুরা, সেটা হলো ইনজেকশন। আহা, সে কি করুণ অবস্থা। কি হচ্ছে কি এইসব মেঘ? চুপ করে বসো, এত নড়ানড়ি করো কেন? আমার অনেক ভয় করে ইনজেকশন নিতে। কিছু হবে, ডাক্তার আঙ্কেল ইনজেকশন দেন ওকে, আমি বাকি সব দেখছি। ডাক্তার আঙ্কেল আমার বাম হাতের ডাবনায় দিল একটা। ও মাগো। এই চোখ খুল, হয়ে গিয়েছে। কি? ইনজেকশন দেওয়া হয়ে গেল। হুম। তারপরে নীলা আমাকে নিয়ে আবার গাড়িতে বসলো। কি রে, গাধার মতো এত চিল্লাচিল্লি করছিলি কেন? আমি অনেক ভয় পাই। একটা কথা ছিল, বলবো? বল। আপনি আমাকে কখনো তুই আবার তুমি করে বলেন কেন? তোকে কি এখন তার কৈফিয়ত দিতে হবে নাকি? নীলা আর কোনো কথা না বলে রাগী চেহারা নিয়ে গাড়ি চালাতে লাগলো। আমিও নীলার চেহারা দেখে অনেকটা ভয় পেলাম, কখন কি করে বসবে আবার, তাই আর কথা বললাম না। মেয়েদের মন বোঝা অসম্ভব। যারা মেয়েদের মন বুঝতে পারছেন তাদের জন্য আমার বাংলায় স্যালুট ভাই। বাসার সামনে গাড়ি থামিয়ে নীলা ভিতরে চলে গেল। করার কিছু নাই, এই হাত নিয়ে গাড়িটা পার্কিং করে আমিও রুমে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে বসে ভাবতেছি, ছেলেটা মনে হয় নীলার বয়ফ্রেন্ড ছিল। তা না হলে নীলা আমাকে গাড়িতে বসে থাকতে বলে ওই দিকে যেত না। সময় মতো যদি না যাইতাম তাহলে আজ কি যে হতো। মেঘ, জি, আপনি আমার রুমে কখন আসলেন? তোকে বলতে হবে নাকি? এটাই আমার বাসা, যখন যেখানে খুশি আমি যেতে আসতে পারি, বুঝলি? কি বললাম আর কি শুনিয়ে দিল? এর নামই বুঝি বড় লোক। কিছু বললি? না তো। আর কয়েকদিন পরে তো পরীক্ষা শুরু, তাই তুই যদি চাস আমার নোটগুলো কয়েকদিনের জন্য নিতে পারিস। ধন্যবাদ, আপনার নোট লাগবে না, রকি থেকে নিয়ে নিব। আচ্ছা, তোর হাতের অবস্থা কেমন? আমি আমার হাতটা সামনে বাড়িয়ে দিলাম। হাত বাড়াস কেন? আপনি না জানতে চাইলেন তাই হাত বাড়িয়ে দিলাম, দেখে বুঝে নেন কেমন অবস্থা। তোর সাহস কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে, ভুলে যাস না আমি কে। নীলা রাগী একটা লুক দেখিয়ে চলে গেল। শালা কপালটাই খারাপ, একে তো গরিব দুয়েতে পড়ছি, এক অহংকারী মেয়ের হাতে সারাদিনটা এভাবে শুয়ে থেকে পার করে দিলাম। পরের দিন সকালে প্রতিদিনের মতো নাস্তা করে নীলার কাছে গেলাম। আসতে পারি? আয়। কলেজে যাবেন না? আমার যেতে একটু লেট হবে, তুই চলে যা। আচ্ছা। চলে আসলাম নীলা রুম থেকে। বাসার নিচে এসে রকিরে ফোন দিলাম। হ্যালো দোস্ত। কলেজে যাবি কখন বন্ধু? এই তো দোস্ত, রেডি হচ্ছি। আচ্ছা, আমি রাস্তার পাশে দাঁড়িয়ে আছি। কোন রাস্তায় দাঁড়িয়ে আছিস? নীলাদের বাসার সামনের রাস্তায়। আচ্ছা দোস্ত, 5 মিনিট দাঁড়া, আমি আসতেছি। আচ্ছা বন্ধু। কয়েক মিনিট পরে রকি তার বাইক নিয়ে চলে আসলো। কি রে দোস্ত, তোর হাতে ব্যান্ডেজ কেন? আর বলিস না, কালকে রাস্তায় হাঁটতেছিলাম, তখন একটা মানুষের সাথে ধাক্কা খেয়ে পড়ে যাই, আর এই অবস্থা। ও, ডাক্তার দেখেছিস? আচ্ছা ওঠ। আমি আর রকি কলেজে চলে আসলাম। আপনারা ভাবছেন তো কেন আমি রকিকে মিথ্যা বললাম? রকিকে সত্যিটা যদি বলে দিতাম তাহলে তো নীলা ছোট হয়ে যেত। আমি তা হতে দিব না, তাই একটু মিথ্যা বললাম। আপনারা কেউ সত্যিটা বলে দিয়েন না যেন। আর খাদিজার এডিটিং এর গল্পগুলো আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আর রকি বসে আড্ডা দিতেছি, তখন রিয়া আসলো। রিয়াও আমাদের সাথে বসে আড্ডা দিতেছিল। হঠাৎ করে রকির ফোন বেজে উঠলো। আচ্ছা, তোমরা একটু গল্প করো, আমি আসতেছি। কি রে, ভাবি নাকি? ওই রকমই। রকি চলে গেল। আচ্ছা রিয়া, রকি কি বিবাহিত? আরে না। তাহলে ভাবি পাইলে কই? আরে পাগল, ওই ফোনটা ছিল রকির প্রেমিকার। রকি প্রেম করে আর আমি জানতাম না? সবাই তোমার মতো নাকি যে সিঙ্গেল থাকবে সারা জীবন? তার মানে তোমারও বয়ফ্রেন্ড আছে? আরে না, তবে তবে কি? খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কি হবে? কিছুই না, গাধা একটা। চলো ক্লাসে যাই। তাই চলো। আমি আর রিয়া ক্লাসে চলে আসলাম। ক্লাসে এসে দেখলাম নীলাও চলে আসছে। আমি নীলার সামনে দিয়ে যেতেই নীলা আমাকে থামতে বলল। জি বলেন। কই ছিলি এতক্ষণ? বাইরে। বাইরে কি করছিলিস? বসে একটু গল্প করছিলাম রকি আর রিয়ার সাথে। কলেজে কি গল্প করার জন্য আসছিস? আই নীলা, কি শুরু করলি? আই তুই চুপ থাক। আচ্ছা নীলা, তোর সমস্যা কি? মেঘের সাথে এমন করছিস কেন সব সময়? আমি করছি মেঘের সাথে, তোর কি সমস্যা হচ্ছে? তুই এত চেতস কেন? মেঘ, তুমি চুপ থাকো তো, আমাকে কথা বলতে দাও। আমি সেই দিনও দেখলাম নীলা তোমার সাথে খারাপ ব্যবহার করছে। আমি যদি খারাপ ব্যবহার করেও থাকি তাহলে তা মেঘের সাথেই তো করেছি। তুই কেন এত জ্বলছিস? বুঝলাম না, কি হয় মেঘ তোর? মেঘ আমার ভালো বন্ধু। আচ্ছা রিয়া, তুমি সত্যি আমার বন্ধু হয়ে থাকো, প্লিজ এখান থেকে চলে যাও, প্লিজ প্লিজ। চলে যেতে বলছিস কেন? তোর জন্যই তো এসব শুরু হয়েছে।
আমি তার জন্য দুঃখিত। রিয়া আর কোনো কথা না বলে চলে গেল। আজ বাসায় গিয়ে তোর ব্যবস্থা করব। আর কোনো কথা না বলে চুপচাপ বসে পড়লাম পিছনের একটা সিটে। যদি আমি কথা বলতাম তাহলে হয়তো আমাকেই আরো অপমান সহ্য করতে হতো, তাই চুপচাপ বসে পড়লাম। একটু পরে স্যার আসলো, ক্লাস নিয়ে চলেও গেল। আর 2 দিন পর থেকে পরীক্ষা শুরু হবে আমাদের, তাই আর ক্লাস হবে এই 2 দিন। এমনিতেও তেমন ক্লাস হয় না। যাই হোক, ক্লাস শেষ করে ক্যাম্পাসে একলা বসে আছি। কই থেকে যেন রিয়া আবার হাজির হলো। মেঘ, বলো। নীলা তোমার কে হয়? আমার কেউ না, তবে আমি তাদের বাসায় থাকি। কেউ হয় না? তাহলে কেন থাকছো ওর বাসায়? আমি আব্বুকে বলছি কাল থেকে আমাদের বাসায় থাকবে তুমি। আরে না, আসলে নীলার আব্বু আমার আব্বুর বন্ধু, তাই আব্বু আমাকে তাদের বাসায় থাকতে বলছে। আর আমার পক্ষে সম্ভব না ওই বাসা ছাড়া, যতই কষ্ট হোক না কেন আমাকে ওইখানেই থাকতে হবে। আমি আঙ্কেলের সাথে কথা বলি। না, আব্বু রাজি হবে না কিছুতেই। এসব কথা বাদ দাও তো। নীলা তোমাকে অনেক কষ্ট দেয়, তাই না? আরে না, বাদ দাও তো। রকির আগমন ঘটলো। কিরে, ক্লাসে যাসনি তোরা? গিয়েছিলাম তো। তাহলে এখানে কেন? ক্লাস শেষ। এত তাড়াতাড়ি? কয়দিন পর পরীক্ষা শুরু হবে, তাই তেমন সময় দেয়নি স্যার। বসবি না বাসায় যাবি? চল বাসায় যাই, অনেক ক্লান্ত লাগছে। তা তো লাগবেই। গার্লফ্রেন্ডের সাথে ছিলিস এতক্ষণ, কত যে ঝড় গেছে তোর উপর দিয়ে। মজা নিচ্ছিস? তুই দিলে আমি নিব না, তা কি হয়? এই তোরা আবার কি শুরু করলি? কি দোস্ত, তোর মন খারাপ কেন? আর বলিস না রকি, নীলা যা শুরু করেছে মেঘের সাথে। আসলে এই নীলাটা একটু বেশি বেশি করে ফেলে তোর সাথে। রকি চল বাসায় যাই। আর একটু বসো। না, পরীক্ষার দিন আবার দেখা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমিও বাসায় যাই রে। আচ্ছা ভাই। আমি রকির সাথে বাসায় চলে আসলাম। বাসায় ঢুকেই নীলার গাড়ি দেখতে পেলাম। তার মানে নীলা চলে আসছে কলেজ থেকে। আজ যে কপালে কি আছে আল্লাহ ছাড়া আর কেউ হয়তো জানে না। আমি চুপচাপ বাসায় ঢুকতেছিলাম। আই মেঘ, জি বলেন। এদিকে আয়। কপাল খারাপ, আস্তে আস্তে নীলার সামনে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। তা মেঘ সাহেব, আপনাকে বলছিলাম না কলেজে কারোর সাথে মিশবেন না? কি হলো, কথা বলছেন না কেন আপনি? ওই ফকিনের বাচ্চা, মুখে কি লাগিয়েছিস? কথা বলছিস না কেন? আপনাকে এর আগে বলছিলাম যা ইচ্ছে হয় আমাকে বলবেন, তবুও আমার আব্বুকে না। কোনো দোষ করে থাকলে আমি করছি, আমার আব্বু তো কোনো দোষ করেনি, তাহলে তাকে কেন বকা দিলেন? ওরে বাবা, ফকিরের মুখে কথা ফুটছে এবার। তাহলে তোকে বারবার বারণ করছি না কারোর সাথে মিশবি না? আমি মিশলে আপনার সমস্যা কি? আমি তোকে উত্তর দিতে বাধ্য নই। আমি আর কথা না বাড়িয়ে চুপচাপ চলে আসলাম। আমি ওইখানে যদি থাকতাম তাহলে হয়তো আরো কথা শোনাতো, তাই চুপচাপ চলে আসলাম। কথা বললেই কথা বাড়বে। আমি রুমে এসে ফ্রেশ হয়ে নিচে খেতে আসলাম। চুপচাপ খাওয়া শুরু করে দিলাম। একটু পরে নীলাও আসলো খেতে, তাই আমি খাওয়া শেষ করে উঠতে যাব, ঠিক তখনই আই, একটু আমার রুমে আসিস তো বিকেল 4টার দিকে। আচ্ছা। আমি চলে আসলাম। আমার রুমে এসে বই খুলে পড়তে শুরু করলাম। কয়দিন পর থেকে পরীক্ষা, একটু বেশি করে পড়তে হবে এখন। একটু পরে আমার ফোনটা বেজে উঠলো। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলাম অচেনা নাম্বার, তাই ফোনটা রিসিভ করে সালাম দিলাম। ওই পাশ থেকে একটা মেয়ে সালাম গ্রহণ করলো। আপনাকে তো ঠিক চিনলাম না। আরে মেঘ, আমি রিয়া। ও রিয়া, তুমি আমার নাম্বার কই পেলে? রকির কাছ থেকে নিয়েছি। রকি দিয়েছে আমার নাম্বার? কেন, দিতে বারণ করেছিলে বুঝি? আরে না, বারণ করব কেন? তাহলে এমন ভাবে বললে কেন? একটু কথা বলতেই নীলার ডাক কানে আসলো। আচ্ছা রিয়া, বাই। নীলা ডাকছে, পরে কথা বলবো। নীলা, আর নীলা। কল কেটে দিয়ে নীলার রুমে আসলাম। আসতে পারি? আয়। তোকে কতক্ষণ থেকে ডাকছি, আর তোর কানে কেবল ডাক ঢুকলো? আসলে আসলে কি? না, কিছু না। খুব বার বেড়ে যাচ্ছিস তাই না? আয় যা, রেডি হয়ে গাড়ি বের কর। কোথায় যাবেন? তোকে কি এখন বলতে হবে আমায় যে কোথায় যাব? সরি। তোকে এত অপমান করি, তারপরও তোর একটু শিক্ষা হয় না। আসলে ছোট লোকেরা বুঝি এমনই হয়। আমি কথা না বাড়িয়ে চলে আসলাম ওইখান থেকে, মানে নীলার কাছ থেকে। আর কি, কথা বললেই বেশি হতো, তাই চুপচাপ চলে আসলাম। গরিব হয়ে জন্ম নিয়েছি, তাই আজ কথায় কথায় অপমান সহ্য করতে হয়। গাড়ি বের করে গেটে দাঁড়িয়ে আছি। একটু পরে নীলা আসলো। এই প্রথম আমার দেখা নীলা শাড়ি পরছে। অসম্ভব সুন্দর লাগছে। নীল শাড়ি, ম্যাচিং ব্লাউজ, চোখ ফেরাতেই পারছি না। কি রে ছোট লোক, এমন ভাবে তাকিয়ে কি দেখছিস? আরে ধরা পড়ে গেলাম তো। কই, কিছু না তো। ছোট লোকের মতো এভাবে তাকিয়ে না থেকে গাড়িতে ওঠ। আমি গাড়িতে উঠে গাড়ি স্টার্ট করলাম। নীলা পিছনে বসলো। কই যাবেন? সামনে গিয়ে বামে ঘুরিয়ে সোজা চালা। আচ্ছা। 46 মিনিট গাড়ি চলার পরে এই, ওই বাসাটার সামনে গাড়ি দাঁড় করাবি। আচ্ছা। আমি গাড়ি দাঁড় করালাম।
যথাস্থানে। তুই গাড়ির পার্কিং করে ভিতরে আয়, আমি যাচ্ছি। আচ্ছা। নীলা ভিতরে চলে গেল। আমি গাড়িটা এক সাইডে পার্কিং করে ভিতরে আসলাম। বাড়ির ভিতরটা অনেক সুন্দর করে সাজানো দেখে মনে হচ্ছে কারো জন্মদিনের অনুষ্ঠান হবে। অনেক মানুষের ভিড়ে নীলাকে কোথাও দেখতে পাচ্ছি না তো। কই খুঁজবো এখন? পড়লাম এক বিপাকে। অনেক খোঁজার পরে দেখা মিলল নীলপরীর। এখানে সবাই কত সুন্দর ড্রেস আপে আসছে, আর আমি থাক আর বললাম না। নীলা আমাকে ইশারায় ডাকলো তাদের কাছে। আমি গেলাম নীলার পাশে। কি রে নীলা, এটাই তোর ড্রাইভার? রে দোস্ত। দেখতে তো অনেক কিউট, কিন্তু একটু গেও। সবাই হেসে উঠলো। আচ্ছা বাদ দে দোস্ত, চল কেক কাট, সময় হয়ে আসছে। কেক কাটা শেষ করে সবাই সবাইকে কেক খাইয়ে দিচ্ছে। আমাকেও একটা লোক এক টুকরো কেক দিয়ে গেল। নীলা সবাইকে উদ্দেশ্য করে বলল, হ্যালো গাইস, সবাই এদিকে আসেন। আজ আমার একমাত্র বান্ধবী রূপার জন্মদিন উপলক্ষে সবাইকে গান গেয়ে শোনাবে মিস্টার মেঘ। সবাই হাততালি দিতে শুরু করলো। আমি তো শুনেই পুরা থ হয়ে গেলাম। আমি নীলার কাছে গেলাম। এটা কি হলো? কি আবার হবে, যা সবাইকে গান গেয়ে শোনা। আমি তো গান পারি না। সেটা তুই পারিস আর না পারিস, স্টেজে গিয়ে সরি বল সবাইকে, যা। আমাকে অপমান করার জন্য অনেক সুন্দর করে বুদ্ধি করেছে সবাই মিলে। কি আর করার, আমি স্টেজে উঠলাম। সবাই আমাকে দেখে হাসাহাসি শুরু করে দিল। এটাই স্বাভাবিক। আমি যে ড্রেসে আছি সবার হাসাটাই স্বাভাবিক। আমি মাইক্রোফোনটা হাতে নিয়ে ভাবতে লাগলাম কি গান গাইবো। অবশেষে মনে পড়লো ইমরানের একটি গান। তা আমিও শুরু করে দিলাম চোখ বন্ধ করে। গান গাওয়া শুরু করলাম। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা, তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। গান শেষ হওয়া মাত্র সবাই হাততালি দিতে শুরু করলো। আরো একটা গান গাওয়ার জন্য রিকোয়েস্ট করলো সবাই, তাই আরো একটা গান গাইলাম। গান গাওয়া শেষ করে স্টেজ থেকে নামতেই সবাই আমাকে ঘিরে ধরে বলতে লাগলো আমি কোনো শিল্পী নাকি। একটু পরে রূপাও আসলো। ধন্যবাদ মেঘ, কেন? এত সুন্দর দুইটা গান উপহার দেওয়ার জন্য। আরে তার জন্য আবার ধন্যবাদ দিতে হবে নাকি? এক এক করে আরো অনেকগুলো মেয়ে আসলো ধন্যবাদ দেওয়ার জন্য। কই থেকে যেন নীলা আমার কাছে এসে এক টানে বাইরে নিয়ে আসলো। কি রে, মেয়ে দেখলেই কথা বলতে আর ভাব জমাতে মন চায়, তাই না ফকিরের বাচ্চা? আমি তো কথা বলতে চাইনি, তারাই তো আসতেছিল। হয়েছে, আমার সামনে ভাব নিস না। আমি আবার কি ভাব নিলাম? গাড়ি নিয়ে আয়, বাসায় যাব। অনুষ্ঠান তো শেষ হয়নি এখনো। আমি বলছি না বাসায় যাব। আচ্ছা, নিয়ে আসতেছি। মেয়েদের মন বোঝা সত্যি অনেক কঠিন। গিরগিটির মতো রং বদলায়। গাড়ি নিয়ে চলে আসলাম নীলার কাছে। তারপরে নীলাকে নিয়ে বাসায় চলে আসলাম। রাত 8টায় বই খুলে বসে আছি আমার রুমে। একটু পরে রিয়ার ফোন আসলো। এই যে মিস্টার মেঘ, কি করা হচ্ছে এখন? পড়তে বসছি। তুমি? তাহলে ডিস্টার্ব করলাম বুঝি, সরি। আরে ডিস্টার্ব হবে কেন? আমরা বন্ধুই তো নাকি। আচ্ছা, কালকে তুমি কি ফ্রি থাকবে? কাল না আসলে তো বলতে পারবো না। ও, তা ডিনার করছো? না, তুমি? করে আসলাম। এইভাবে প্রায় 45 মিনিট কথা বলার পরে রিয়া ফোনটা রাখলো। পারেও বটে মেয়েরা এত ফোনে কথা বলতে। আমি ফোন রেখে নিচে আসলাম। ডিনার করে আবার নিজের রুমের দিকে যেতে লাগলাম। পিছন থেকে আয় মেঘ। জি বলেন। কিছু না, যা। আবার হাঁটা শুরু করে দিলাম। আমার রুমে এসে একটু পরে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ফজরের সময় উঠে নামাজ পড়ে একটু ছাদে আসলাম। ঠান্ডার সময় সকালের রোদ গায়ে মাখার মজাই আলাদা। একটু পরে নিচে আসলাম, নাস্তা করলাম। একসাথেই মানে নীলার সাথেই। আমি নাস্তা করে উঠে আসবো, তখনই নীলা থামিয়ে দিল। আই বাজারে যা, আর বাজার করে নিয়ে আয় তো। আচ্ছা। এই টাকা আর লিস্ট নে। নীলার হাত থেকে লিস্ট আর টাকাগুলো নিয়ে বাজারে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বাজার করছি, এমন সময় রকির ফোন। রকি বল। কই আছিস? আমি তো কাঁচা বাজারে আছি। বাজার করতে গিয়েছিস? আচ্ছা শোন, বাসায় বাজার দিয়ে আমাকে একটু ফোন দিস, তোকে নিয়ে এক জায়গায় যাব। না বন্ধু, নীলা জানতে পারলে অনেক বকবে রে। আমি নীলাকে বলবানি, তুই তাড়াতাড়ি বাজার কর। আচ্ছা। রকি ফোন কেটে দিল। আমি বাজার করা শেষ করে বাসায় নিয়ে আসলাম। বাসায় না আসতেই নীলার ডাক, তাই নীলার কাছে গেলাম। কই যাবি রে তোরা? আমি জানি না। যাবে, যা, তাড়াতাড়ি বাসায় আসবি। আচ্ছা। মনে হয় রকি নীলাকে বলছে আমাকে যাওয়ার অনুমতি দিতে। বড় লোকরা তো বড় লোকদের কথা শুনবেই। আমি বাসার বাইরে এসে রকিকে ফোন দিলাম। কই? তুই কই? বাসার নিচে দাঁড়িয়ে আছি। আচ্ছা দাঁড়া, 2 মিনিট আসতেছি। আমি দাঁড়িয়ে রইলাম। কয়েক মিনিট পরে রকি চলে আসলো। কিরে, কই যাবি?
আর এত সাজুগুজু কেন? বিয়ে করতে। মানে? বাইকে ওঠ, সব খুলে বলছি। আচ্ছা নে উঠলাম, এখন বল। আসলে রুবির সাথে আমার কয়েক বছরের সম্পর্ক। হঠাৎ করে এখন রুবির মাথায় বিয়ে করার ভূত চেপে বসেছে। তো তুই বাসায় বল। আরে না, বাসায় এখন বলা যাবে না। কেন? সমস্যা আছে। তো এখন কি করতে চাচ্ছিস? আর কই যাচ্ছি এখন আমরা? বিয়ে করতে কাজী অফিস যাচ্ছি। তোর মাথা ঠিক আছে? মা বাবাকে না বলে বিয়ে করা ঠিক না দোস্ত। জানি, কিন্তু আমাদের 3 বছরের সম্পর্ক, আর রুবিকে না পেলে আমি বাঁচবো না রে। আচ্ছা যা ভালো মনে করিস। আচ্ছা তুই যে সম্পর্ক করিস আগে বললি না কেন আমায়? না বলার জন্য সরি দোস্ত, রাগ করিস না। কাজী অফিস কত দূর? এই তো সামনে। কাজী অফিস চলে আসলাম। রুবি কই মানে? ভাবি কই? ওই যে রিয়ার সাথে দাঁড়িয়ে আছে। বাহ, রিয়াও জড়িত এই ব্যাপারে? রিয়া রুবির হয়ে স্বাক্ষর করবে, আর তুই আমার হয়ে। বন্ধু বুদ্ধিটা কতদিন থেকে করছিস? মাত্র কয়েক ঘন্টায় আগেই করছি। বাহ, তোর মাথায় তো অনেক ভালো বুদ্ধি আছে। প্রশংসা করছিস নাকি অপমান করছিস বুঝলাম না। কিরে, তোরা কি নিয়ে কথা বলছিস? কিছু না। রুবি আমাকে সালাম দিল, আমিও সালাম গ্রহণ করলাম। দেখতে অনেক সুন্দর, ঠিক নীলার মতোই। আচ্ছা, বাইরে গল্প করে সময় নষ্ট না করে চল ভেতরে, কাজটা সেরে আসি। চল। সবাই ভিতরে কাজীর কাছে আসলাম। তাদের বিয়ে পড়ানোর কাজ শেষ করলাম। এখন থেকে তারা স্বামী স্ত্রী। এই যে ভাইয়া রকি, বাইক নিয়ে আসছো তো বউকে ঘুরাবে? আমরা এখন কি করব? তোরাই ভালো জানিস। বউ পেয়ে কি বন্ধুকে ভুলে যাচ্ছিস? আরে না, মজা করলাম একটু। তা আজকে আমাদের খাওয়াবে কে, ভাই না ভাবি? চলো আপু, তোমাদের আজ আমিই খাওয়াবো। দেখছিস আমার বউয়ের মন কত বড়। দেখছি তো। তোর সাথে আমাকেও জায়গা দিবে। আমার কথা শুনে সবাই হাসাহাসি শুরু করলো। আচ্ছা তোরা মজা কর, আমি বাসায় যাই রে। কি বলেন ভাইয়া, এখনই চলে যাবেন? ভাবি, না গেলে আমার কপালে শনি নাচবে। তাহলে আমিও মেঘের সাথে যাই। তোরা নতুন স্বামী স্ত্রী একটু ঘোরাঘুরি কর, অন্য একদিন ট্রিটটা নিয়ে নিব। নব দম্পতিকে বিদায় দিয়ে আমি আর রিয়া বাসার উদ্দেশ্যে একটা সিএনজিতে উঠলাম। দুজন 2 সিটে বসছিলাম, কিন্তু রিয়া আমার পাশে এসে বসলো। তা মেঘ, এরকম কোনো পরিকল্পনা আছে নাকি? কিরকম? এই যে পালিয়ে বিয়ে করা। না, মা বাবার সম্মতি ছাড়া আমি কিছুই করি না, আর করবো না কোনোদিন। এভাবে আরো অনেক কথা বলতে বলতে আমার বাসার সামনে চলে আসলাম। আসলে আমার না, নীলার বাসার সামনে আর কি। রিয়াকে বিদায় দিয়ে আমি বাসায় ঢুকে পড়লাম। এই সিএনজিতে মেয়েটা কে ছিল? এই রে, এটাও দেখে ফেলছে। কপালে সত্যি আজ শনি আছে। কিরে চুপ করে আছিস কেন? আসলে কি আসলে বল। আসলে আমি ওই মেয়েটাকে চিনি না। একটা অচেনা মেয়ে তোকে তার পাশে তোর মতো একটা ফকিরের বাচ্চাকে বসতে দিল, তাই না? তুই বলবি আর আমি বিশ্বাস করব? বিশ্বাস করা বা না করা পুরোটাই আপনার ব্যাপার। আর আপনাকে বারবার বারণ করি, আমার বাবাকে নিয়ে কোনো গালি দিবেন না, কিন্তু আপনি আমার কথা শুনেনি না। আপনি নিজেকে কি মনে করেন? হ্যাঁ, সেদিন আমি যদি সময় মতো আপনার পাশে না যেতাম, তাহলে আজ আপনাকে সবাই ছুঁড়ে ফেলতো ডাস্টবিনে। আপনারা বড় লোক, তাই বলে আপনাদের কাছে কি আমাদের জীবনের কোনো মূল্য নাই? তোর সাহস হয় কি করে? ছোট লোকের বাচ্চা, আমার বাড়িতে আছিস, আমার খাচ্ছিস, আর আমাকে এই কথা শোনাস? তার জন্য এতদিন সব সহ্য করছি। ছোট লোকের বাচ্চার আবার বড় গলা। মুখ সামলে কথা বলবেন। আমার বাবা ছোট লোক না, ছোট লোক আপনি। টাকা পয়সা থাকলেই বড় লোক হওয়া যায় না। বড় লোক হতে হলে মন থাকা লাগে, ভালো একটা মন, যার মাঝে কোনো অহংকার থাকবে না, যেটা আপনার নেই। তুই এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যা। তোর মতো ছোট লোকদের দয়া করে জায়গা দেওয়াটাই ভুল হয়েছে। চলে যাব, আর থাকবো না আপনার মতো অহংকারীর বাসায়। যা যা, ভাগ। আমি নীলার সামনে থেকে আমার রুমে চলে আসলাম। কি থেকে কি হলো, বাবার স্বপ্ন পূরণ করব কি করে? আর বাবা এসব জানতে পারলে তো অনেক কষ্ট পাবে। আর কাল থেকে পরীক্ষা, এখন কই যাব? না, বাবাকে এসব জানতে দেওয়া যাবে না। কিছু একটা ব্যবস্থা করতে হবে আমাকে। এখানে আর থাকবো না। না, কালকে পরীক্ষাটা আগে দেই, তারপরে না হয় কিছু একটা বুদ্ধি করা যাবে। যেই বাবা সেই কাজ। রাতে আর খেলাম না, না খেয়ে পড়তে বসছি। পড়তে পড়তে প্রায় রাত 2টা বাজে, তাই বইটা বন্ধ করে ঘুমিয়ে পড়লাম। ফজরের আজানে ঘুম ভাঙলো। নামাজ পড়ে আবারও একটু পড়ে সকাল সকাল কলেজে চলে আসলাম। ক্যাম্পাসে প্রায় 1 ঘন্টা একলা বসে থাকার পরে রকি আসলো। কিরে দোস্ত, মন খারাপ করে বসে আছিস কেন? কই মন খারাপ করে বসে আছি? বন্ধুর চোখকে ফাঁকি দেওয়া এত সহজ কাজ না। এখন বল কি হয়েছে? কালকে নীলা কিছু বলেছে তোকে? দোস্ত, আমাকে একটু সাহায্য করবি? অবশ্যই, তুই না আমার বন্ধু, বল কি করতে হবে। আমি রাতে সব ঘটনা রকিকে খুলে বললাম। আরে এই নিয়ে চিন্তা করিস কেন? আমাদের বাসায় তুই থাকবি। না দোস্ত, এটা হয় না।
তুই একটা রুম ভাড়া নিয়ে দে, তাহলেই হবে। আচ্ছা দাঁড়া, আমি দেখতেছি। তারপরে রকি যেন কাকে ফোন দিল আর বাসাও ঠিক করে ফেললো। অন্যদিকে নীলা কলেজে আসার জন্য মেঘকে ডাকার জন্য মেঘের রুমে যেয়ে দেখলো মেঘ রুমে নাই। নীলার মাথা তো আরো গরম হয়ে গেল। একে তো রাতে মুখে মুখে তর্ক করছে, তার উপরে আবার আজ নিজেকে গাড়ি ড্রাইভ করে কলেজে যেতে হবে। মনে মনে 101টা গাল দিল মেঘকে নীলা। রেগে আগুন হয়ে নীলা গাড়ি নিয়ে গেটে আসতেই চোখ কপালে উঠে গেল। গেটে তার আব্বুকে দাঁড়িয়ে থাকতে দেখে নীলা গাড়ি থেকে বের হয়ে আব্বুর কাছে গেল। আব্বু কখন আসলে? একটা ফোন দিলে না কেন? নিয়ে যেতাম। হঠাৎ করেই কাজ শেষ হয়ে গেল মা, তাই হঠাৎ করেই চলে আসলাম। আচ্ছা তুমি বাসায় গিয়ে রেস্ট নাও, আমি কলেজে যাব। আজ থেকে পরীক্ষা শুরু। ও, মেঘ বাবাকে দেখছি না, কই ও? মেঘের কথা আর বলো না, আমি কলেজ থেকে এসে সব বলবো। এখন বাই, আমি যাই, আমার দেরি হয়ে যাচ্ছে আব্বু। আচ্ছা দেখে শুনে যাস মা। তারপরে নীলাও গাড়ি নিয়ে কলেজে আসলো। পরীক্ষা শুরু হতে কয়েক মিনিট আছে মাত্র, তাই নীলা হলরুমে চলে আসলো। নীলার সিট সামনেই ছিল। তারপরে রকি, রিয়া, 4 নম্বর আমি। স্যার প্রশ্নপত্র দিল সবাইকে। সবার যে যার মতো করে লেখা নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। আমিও লেখা শুরু করে দিলাম। পরীক্ষা দিয়ে সবাই হলরুম থেকে বের হলাম একসাথে। নীলাও ছিল। নীলা শুধু আমার দিকে একবার তাকিয়ে রহস্যময় একটা হাসি দিয়ে গাড়ি নিয়ে বাসায় চলে গেল। বুঝলাম না নীলার এই রহস্যময় হাসির মানে। এটা কি রহস্য বহন করছে? এই মেঘ শোনো, কি বলো? রকি আমাকে সব বলছে, তুমি চাইলে আমাদের বাসায় থাকতে পারো। ধন্যবাদ। আমার বাসা ঠিক করছে তো রকি? আচ্ছা, পরীক্ষা কেমন দিলা? ভালো। তুমি? মোটামুটি। রকি চলে আসলো। মে গড। আমি রিয়াকে বিদায় দিয়ে রকির সাথে বাসায় চলে আসলাম। বাসায় ঢুকে তো আমি পুরাই অবাক হয়ে গেলাম আঙ্কেলকে দেখে। আঙ্কেল আর নীলা আমার সামনে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে আমার জন্যই অপেক্ষা করছে। আমি আঙ্কেলকে সালাম দিতে গেলাম, তখনই কি ব্যাপার আঙ্কেল, কেন আমাকে মারলো? সি মেঘ, আমার ভাবতেও অবাক লাগছে তুমি এত বাজে। আমি তোমাকে ভালো মনে করে আমার বাসায় থাকতে দিয়েছিলাম, আর তুমি ছি ছি। কি করছে আঙ্কেল সেটা কি বলা যাবে? আঙ্কেল নীলার ফোনটা আমাকে দিয়ে বলল, দেখ কি করছিস তুই, আমি সব রেকর্ড করছি। আমি ভিডিও দেখে পুরোই অবাক হয়ে গেলাম। আমি জীবনে সিগারেটও খাইনি, অথচ এখানে দেখাচ্ছে আমি নেশা করছি। তাও আবার আমার সাথে 2টা মেয়েও আছে। আমি কয়েক মিনিটের জন্য নিজেই নিজের চোখে বিশ্বাস করাতে পারছি না। তারপরে বুঝতে পারলাম এটা তো ডিজিটাল যুগ, সবকিছুই তৈরি করা যায়। তারপরে আমি নীলার দিকে তাকালাম। নীলা আমার দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে। বুঝতে আর বাকি রইল না আঙ্কেলের কাছে আমাকে ছোট করার জন্য এসব বানাইছে নীলা। আমি কোনো প্রতিবাদ না করে মাথা নিচু করে আমার রুমে গিয়ে আমার জিনিসপত্র গুছিয়ে রকিকে ফোন দিয়ে আসতে বললাম। আমি এক্ষুনি চলে যাব এই বাসা থেকে। আমি আমার ব্যাগ নিয়ে নিচে নেমে আসলাম। আমার হাতে ব্যাগ দেখে নীলা এবং নীলার বাবা দুজনেই অবাক হয়ে গেল। দেখেছো বাবা, সামান্য একটু বকছো তাই মেঘ চলে যাচ্ছে আমাদের বাসা থেকে। কই যাবে? আঙ্কেল আমার বন্ধু আমার জন্য বাসা ঠিক করছে, আমি আজ থেকে সেখানেই থাকবো। না, তুমি কোথাও যাবে না। তাছাড়া তোমার আব্বু আমার কাছে পাঠিয়েছে, আমি তোমাকে এভাবে ছাড়তে পারবো না। আচ্ছা, আমি আব্বুর সাথে কথা বলছি। বলছি না কোথাও যেতে পারবে না তুমি। আঙ্কেল আমি আপনার সব কথাই রাখছি, কিন্তু এটা রাখতে পারবো না, সরি। দেখছো আব্বু মুখে মুখে তর্ক করছে কিভাবে। আমি ব্যাগ নিয়ে বের হলাম বাসা থেকে। অনেকবার বারণ করলো আঙ্কেল। এখানে আঙ্কেলের কোনো দোষ নাই, সব দোষ নীলার। সবকিছু নীলাই সাজিয়ে বলছে আঙ্কেলকে। যাই হোক, আঙ্কেলের আর কোনো কথা না শুনে বের হয়ে আসলাম। রাস্তায় এসে দেখি রকি বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। আমি রকির বাইকে উঠে বসলাম। 3তলা একটা বাড়ির সামনে বাইক দাঁড় করালো। এত বড় বাড়ি, রুম ভাড়া তো অনেক নিবে। আরে না, এটা আমাদেরই বাসা, এটা পুরোটাই ভাড়া দেওয়া হয়। আর ওই পাশের বাসাটা দেখতেছিস না, ওইটা আমাদেরই বাসা। আমি আব্বু আম্মুর সাথে ওই বাসায় থাকি। ও, ভাড়া কত দিতে হবে আঙ্কেলকে? কিসের ভাড়া? রুম ভাড়া। পাগলের মতো কথা বলছিস কেন? তোর থেকে ভাড়া নিব আমরা? তুই না আমার বন্ধু। কিন্তু কোনো কিন্তু না। তুই যদি আমাকে তোর সত্যি বন্ধু ভাবিস তাহলে আর কোনো কথা না, চুপচাপ আমার সাথে আয়। তাছাড়া আজ থেকে আমিও এই বাসায় থাকবো তোর সাথে। রকির কথাগুলো শুনে চোখে পানি আটকে রাখতে পারলাম না, কেঁদেই দিলাম। রকি আমাকে জড়িয়ে ধরলো। এই মিয়া, কাঁদিস কেন? তোর মতো বন্ধু সবার কপালে জোটে না, আমি অনেক ভাগ্যবান রে। কেন? এই যে তুই আছিস। হয়েছে হয়েছে, চল, উপরের রুমটা গোছানোর কাজ চলছিল, হলো নাকি? চল। আমি রকির সাথে উপরতলায় উঠলাম। আজ থেকে আমরা এই ফ্ল্যাটেই থাকবো।
আমি রকির কথা শুনে চারদিকে তাকালাম। বাহ, অনেক বড় এবং অনেক সুন্দরভাবে গোছানো ছিল রুমটা। এক রুমেই 2টা বেড ছিল আমাদের জন্য। আমি আমার ব্যাগ থেকে বই কাপড়গুলো সব বের করে গুছিয়ে নিলাম। তারপরে ফ্রেশ হয়ে রুমে এসে দেখলাম রকি 2 প্লেট খাবার নিয়ে বসে আছে। খাবার কই পেলি? আম্মু পাঠিয়ে দিল তোর আর আমার জন্য। ও, আঙ্কেল আন্টির সাথে তো দেখাই করলাম না। আব্বু তো দেশের বাইরে আছে, আম্মু কাল চলে যাবে, সন্ধ্যায় দেখা করিস। না না, চল না দোস্ত, এখনই দেখা করে আসি। আমার অনেক খিদে পাইছে, আই তো আগে দুজনে একসাথে খাই, খাওয়া শেষ করে আম্মুর কাছে নিয়ে যাব। আচ্ছা। খাওয়া দাওয়া শেষ করে রকির সাথে আন্টির সাথে দেখা করার জন্য ওই বাসায় গেলাম। আমি আন্টির কাছে গিয়ে সালাম করলাম। কে বাবা তুমি? তোমাকে তো ঠিক চিনলাম না। আম্মু, ও মেঘ, তোমাকে তো বলছিলাম ওর কথা। ও তুমি মেঘ? জি আন্টি, কেমন আছেন আন্টি? আচ্ছা বাবা, তুমি কেমন আছো? জি আন্টি, ভালো আছি। ও বাসায় থাকতে তোমার কোনো সমস্যা হবে না তো? কি যে বলেন না আন্টি। আচ্ছা বাবা, আমি তো কাল চলে যাব আমেরিকায়। তুমি আমার ছেলেটাকে একটু দেখে রেখো। এটা আবার বলতে হয় নাকি? আপনি রকির জন্য কোনো চিন্তা করবেন না, আমি আছি তো। আম্মু কাল পরীক্ষা আছে, আমরা যাই। আচ্ছা, রাতের খাবার পাঠিয়ে দিব। আচ্ছা আম্মু। আন্টিকে সালাম দিয়ে বাসায় এসে আমি পড়তে বসলাম, আর রকি রুবির সাথে কথা বলা শুরু করে দিল। রাত 9টা পর্যন্ত পড়লাম, আর অন্যদিকে রকি কথা বলাই শেষ করতে পারছে না বউয়ের সাথে। বন্ধু আর কত? আর একটু দোষ। ওকে। রকির কথা বলা শেষ হলে আমরা ডিনার করতে গেলাম। ডিনার শেষ করে আবার রুমে এসে আমি পড়তে বসলাম। অন্যদিকে রকি বউকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। পরের দিন সকালে নাস্তা করে আন্টিকে নিয়ে এয়ারপোর্টে রেখে আসলাম। তারপর কলেজে গেলাম। রকি, তুই কি পরীক্ষা দিবি রে? সারা রাত তো কথাই বলে গেলি, একটু পড়লি না? তুই তো পড়ছিস নাকি? পড়ছি। তাহলেই হবে। কিভাবে হবে? কিছুই তো বুঝতেছি না। এখন আর বোঝার সময় নাই, চল হলরুমে যাই, পরীক্ষা শুরু হবে। আচ্ছা। আমি আর রকি হলরুমে আসলাম। সবাই চলে আসছে। আজকে আবার সিট চেঞ্জ করছে। আমার পাশে রিয়া, পিছনে রকি আর সামনে নীলা। আমি সিটে বসতেই এত দেরি করলে কেন মেঘ? রকির আম্মুকে এয়ারপোর্টে রাখতে গিয়েছিলাম, তাই একটু লেট হলো। নীলা পেছন থেকে আমাকে একবার আরো চোখে দেখলো। একটু পরে হলরুমে স্যার চলে আসলো, প্রশ্নপত্র দিয়ে দিল। সবাই মাথায় হাত দিয়ে প্রশ্নপত্র দেখছে। পেছন থেকে রকি গুতাগুতি করা শুরু করে দিছে। কিরে, কমন আসছে তোর? একটু চুপ কর, দেখতে দে আগে। তোমার কমন আসছে? কমন আসছে। আমাকে একটু হেল্প করবে? আমি কিছুই পারছি না। এইটা আবার বলতে হবে নাকি? দোষ শুধু রিয়াকে না, আমাকেও একটু করিস। এখন চুপ থাকবি তুই? সবাই প্রশ্ন দেখে মাথায় হাত দিয়ে